আপনি কি ইংরেজি বর্ণমালার ইতিহাসটা জানেন? কারা তৈরি করেছে বর্ণমালা? ইংরেজি বর্ণমালা কত হাজার বছরের পুরনো? কেন ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণ? আজ আমরা জানব ইংরেজি বর্ণমালার সেই রোমাঞ্চকর ইতিহাস। অনেক দিন আগে ভূমধ্যসাগরের তীরে ফিনিশিয়া নামে একটা দেশ ছিল। এখন যেখানে সিরিয়া দেশ, প্রাচীনকালে তার উত্তর দিকটার নাম ছিল ফিনিশিয়া। সেই দেশের লোকেরা সভ্যতায় বেশ উন্নত ছিল। ফিনিশিয়ারা ছিল একেবারে জাত ব্যবসায়ী। ওদের হিসাব রাখতে হতো প্রতিটি জিনিসপত্রের। ব্যবসার জন্য তারা মিশরে যাতায়াত করত। প্রায় খ্রিস্টপূর্ব 2000 বছর আগে প্রাচীন মিশরের মানুষ লেখালেখি করত এক অদ্ভুত পদ্ধতিতে, যার নাম হায়ারোগ্লিফিক্স, অর্থাৎ পবিত্র লিপি। এগুলো ছিল মূলত ছবি দিয়ে লেখা, যেমন পাখির ছবি, চোখের ছবি, সূর্যের ছবি। কিন্তু সমস্যা ছিল একটাই, এই ভাষা শেখা ছিল ভীষণ কঠিন, কারণ এতে অসংখ্য চিহ্ন ছিল। মিশরীয়রা বহুদিন ধরেই ওই চিত্রলিপি দিয়েই তাদের লেখার কাজ চালিয়েছিল। তবে চিত্রলিপি দিয়ে সব কিছু লেখা যেত না। আম, গাছ, মানুষ এসব জিনিস চোখে দেখা যায়, তাই চিত্রলিপি দিয়ে এগুলো একে বোঝানো সহজ। কিন্তু সাহস, বুদ্ধি, সপ্তাহ এগুলি চোখে দেখা যায় না, তাই চিত্রলিপি দিয়ে এগুলো প্রকাশ করা সহজ ছিল না। এসব জিনিস শুধু ধারণা করা যায়, ভাবা যায়। তাই মিশরের লোকেরা প্রথমে এইসব জিনিসের প্রকাশের জন্য কোনো চিহ্ন ব্যবহার করেনি। দিন যায়, বছর যায়, ক্রমে ভাব প্রকাশের প্রয়োজন দেখা দিল। মিশরীয়রা তাদের ভাবনাগুলো লিখতে চাইল। শেষে তারা ছবি এঁকেই ভাব প্রকাশের কায়দা আবিষ্কার করল। নতুন এই লিপির নাম দেওয়া হলো ভাবব্যঞ্জক লিপি। আজ থেকে প্রায় 6000 বছর আগে হায়ারোগ্লিফিক লিপির মধ্যে চিত্রলিপি ও ভাবলিপি দুই ছিল। ফিনিশীয়দের কাছে এই লিপি ছিল অনেক ঝামেলার। হিসেব নিকেশ রাখার জন্য তাই তাদের প্রয়োজন ছিল সহজ লিখন পদ্ধতি। তারা তখন তাদের চারপাশের জানা লিখন পদ্ধতিগুলো থেকে নিজেদের মতো হরফ তৈরি করে নিয়েছিল। তারা তৈরি করেছিল 22টি হরফের। অনেকের ধারণা ফিনিশীয় লিপির অনেক লিপি এসেছে মিশরীয় হায়ারেটিক লিপি থেকে। এটি মূলত হায়ারোগ্লিফিক লিপিরই একটি সহজ ও সংক্ষিপ্ত রূপ। এই হরফ সৃষ্টির ফলে লেখার কাজ সহজ হলো। ফিনিশীয় ছেলেমেয়েরা লিখত ডান দিক থেকে বাঁয়ে, আমরা যেমন আরবি, উর্দু, ফার্সি লিখি তেমন করে। মিশরীয় লিপির মতো ফিনিশীয় লিপিতেও স্বরবর্ণ ছিল না, ছিল শুধু ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ ছাড়াই তারা লেখা পড়তে পারত, উচ্চারণ করতে পারত। ফিনিশীয়রা যেখানেই যেত তাদের হরফ সাথে নিয়ে যেত। তারা ব্যবহার করত নিজস্ব বর্ণমালা। তাদের দেখাদেখি অনেক দেশের লোকেরাই ওই বর্ণমালা ব্যবহার করেছিল। ফিনিশীয় লিপির সবচাইতে পুরনো নমুনা পাওয়া যায় 1923 সালে। ফিনিশীয় লিপি খোদাই করা যতগুলো পুরনো পাথর পাওয়া গেছে, মোবাইট পাথর তাদের মধ্যে একটি। তবে এই পাথরের লিপিগুলো সহজেই পাঠোদ্ধার সম্ভব হয়েছে, কারণ ফিনিশীয় লিপির সঙ্গে গ্রিক লিপির বেশ মিল আছে। ফিনিশীয় প্রাচীন বণিকেরা যখন খ্রিস্টপূর্ব 8 থেকে 7 দশকের মধ্যে তাদের লিপি নিয়ে উপস্থিত হয়েছিল গ্রিক দেশে, তখন তারা হয়তো ভাবতেও পারেনি কি বিশাল অবদান তারা রেখে যাচ্ছে পৃথিবীর বুকে। গ্রিকদের ভাষায় আছে মোট 24টি হরফ। এই 24টির মধ্যে তারা 19টি হরফে ধার করেছিল ফিনিশীয়দের কাছ থেকে। হরফগুলির সবই ছিল ব্যঞ্জনবর্ণ। কিন্তু ফিনিশীয় ভাষা গ্রিক ভাষাতে এক ছিল না, তাই এদের উচ্চারণও ছিল আলাদা। যে হরফ দিয়ে ফিনিশীয় ভাষা সহজে লেখা যেত, তা দিয়ে গ্রিক লিখতে অসুবিধা হতো। এই অসুবিধা দূর করার জন্য কিছু রদবদলের প্রয়োজন দেখা দিয়েছিল। ব্যঞ্জনবর্ণ ছাড়া স্বরবর্ণেরও প্রয়োজন হয়ে পড়ছিল গ্রিক ভাষায়। ফিনিশীয়দের কিছু বাড়তি হরফ ছিল, ফালতু বলে তারা এগুলো বাদ দিয়েছিল। গ্রিকরা করল কি, তারা ওই বাড়তি হরফগুলোকে স্বরবর্ণ করে নিল, তৈরি করলো 5টি স্বরবর্ণ। বর্ণমালার ইতিহাসে স্বরবর্ণের ব্যবহার মনে রাখার মতো। গ্রিক বর্ণমালা দেখতে খুব সুন্দর বটে, কিন্তু সব হরফই কিন্তু বড় হাতের।
গ্রিকরা ফিনিশীয়দের মতো দাড়ি, কমা, সেমিকোলন ব্যবহার করত না। গ্রিকরা এই বর্ণমালা শুধু নিজেদের করেই নেয়নি, লিপিগুলোকে ঘষে মেজে আরও উন্নত করে নিয়েছিল। গ্রিকরা প্রথমে ফিনিশীয়দের মতো ডান দিক থেকে বাঁ দিক লিখত। পরে এক নতুন পদ্ধতি চালু হলো। এই কায়দায় প্রথম লাইন শুরু হতো ডান দিকে, পরের লাইন শুরু হতো বাঁ দিক থেকে। চাষিরা যেমন করে হাল দিয়ে জমি চাষ করে, ডান দিক থেকে বাঁয়ে, আবার বাঁ দিক থেকে ডানে। কিন্তু এই লেখা বড় ঝামেলা, আর ঝামেলা কেই বা পছন্দ করে। কিছুদিন পর এই লেখা বাতিল হলো। শুরু হয় ডান দিক থেকে লেখার রীতি, তাও প্রায় 2500 বছর আগে। এরপর ইতিহাসে আসে রোমান সাম্রাজ্য। রোমানরা গ্রিক বর্ণমালা অ্যালফা এবং বিটা থেকে তৈরি করে নিল ল্যাটিন অ্যালফাবেট। এটাই আজকের ইংরেজি বর্ণমালার সরাসরি পূর্বপুরুষ। তবে তখনও বর্ণমালা ছিল আলাদা। রোমানদের বর্ণমালায় ইউ, ডাব্লিউ এবং জে এই 3টি হরফ ছিল না। রোমানরা গ্রিকদের কাছ থেকে বর্ণমালা গ্রহণ করেছিল। সে 700 খ্রিস্টপূর্বাব্দের কথা। রোমানরা তাদের প্রয়োজন মতো গ্রিকদের কয়েকটি হরফ বাদ দিল, কিছু কিছু হরফের চেহারাও বদলে দিল। এমনি নানা অদল বদলের পর তারা সৃষ্টি করল তাদের 23টি হরফের। তারা হরফগুলোর আকারও বেঁধে দিল। আগের হরফগুলোর চাইতে এই হরফগুলো দেখতে আরও সুন্দর হলো। রোমানরা ছিল বীরের জাতি। তারা নানা দেশ জয় করেছিল। তারা যেসব জায়গা দখল করেছিল সেই সব জায়গায় তারা নিয়ে গেল তাদের হরফও। এই হরফ ব্যবহারে খুব সুবিধা ছিল বলে সেখানকার লোকেরা ওই বর্ণমালা সাদরে গ্রহণ করল। তারা একসময় জয় করেছিল গ্রেট ব্রিটেনও। ব্রিটেনবাসীরাও সাদরে গ্রহণ করেছিল ওই হরফগুলো। 5ম শতাব্দীতে অ্যাংলো স্যাক্সনরা যখন ব্রিটেনে আসে, তারা তাদের নিজস্ব ফুথর্ক নামক রুনিক বর্ণমালা নিয়ে আসে। পরে খ্রিস্ট ধর্মের প্রচারের সাথে সাথে ল্যাটিন বর্ণমালা আবার ফিরে আসে। তখন ইংরেজি বর্ণমালায় আজব কিছু অক্ষর ছিল। 1600 সালের পর ধীরে ধীরে ইংরেজি ভাষা স্থির হয়ে যায়। তখন গঠন হয় আজকের 26 অক্ষরে ইংরেজি বর্ণমালা, এ থেকে জেড পর্যন্ত। আপনি কি জানেন 1500 শতাব্দী পর্যন্ত ইংরেজি বর্ণমালায় জে বা ইউ ছিল না? আই থেকে জে এবং বি থেকে ইউ তৈরি হয়েছে, আর ডাব্লিউ এসেছে দুটি ইউ বা ভি পাশাপাশি বসিয়ে। এমনকি 1845 সাল পর্যন্ত অ্যাম্পারসেন্টকে ইংরেজি বর্ণমালার 27তম অক্ষর ধরা হতো। মুদ্রণ যন্ত্র বা প্রিন্টিং প্রেস আসার পর বর্ণমালার এই 26টি অক্ষরের স্থায়ী রূপ হয়। তবে ইংরেজরা তাদের বর্ণমালায় নতুন করে যোগ করেছিল ইউ, ডাব্লিউ এবং জে। এইভাবে তারা তৈরি করেছিল 26টি বর্ণমালার। দেখতে দেখতে রোমানদের এই বর্ণমালা প্রায় সারা ইউরোপে ছড়িয়ে পড়েছিল। প্রত্যেক দেশই নিজ নিজ প্রয়োজন অনুযায়ী তাদের বর্ণমালা সাজিয়ে নিয়েছে। তাহলে কি বুঝলেন? ইংরেজি বর্ণমালা কোনো একক শব্দ আবিষ্কার করেছে? না, ইংরেজি বর্ণমালা কোনো একক শব্দ আবিষ্কার করেনি, অথবা কোনো একক ব্যক্তিও তৈরি করেনি। সভ্যতার বিবর্তনের ধাপে ধাপে ফিনিশীয়, মিশরীয়, গ্রিক ও রোমান সভ্যতার বিভিন্ন পণ্ডিতেরা এটা আবিষ্কার করেছে। একটা সময় ছিল মানুষ লিখত ছবি দিয়ে, তারপর ধীরে ধীরে জন্ম নিল অক্ষর, আর সেই অক্ষরগুলোই 1000 বছরের ভ্রমণ শেষে তৈরি করলো আজকের এ, বি, সি, ডি প্রভৃতি বর্ণ, যা আমরা প্রতিদিন কম বেশি ব্যবহার করি, কিন্তু খুব কম মানুষই এর ইতিহাস জানে। এবার বলুন তো, আপনার সবচেয়ে প্রিয় ইংরেজি অক্ষর কোনটি? কমেন্টে লিখে জানান। আর এমন আরও মজার ইতিহাস জানতে চাইলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।